আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা আজকে আমাদের টেলিগ্রাম গ্রুপের সবথেকে যে বেশি পরিমাণে কোশ্চেন যেগুলো আসতেছে সেগুলো কালেক্ট করে আমি এই 4টি কোশ্চেনের অ্যান্সার আজকে দেওয়ার ট্রাই করব খুব শর্টলি। তো আমি আগেও বলেছি যে আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেখান থেকে মানে আমাদের পোলাপানরা, আমাদের জুনিয়ররা যে কোনো ধরনের কোশ্চেন করলে সেগুলোর অ্যান্সার আমরা দিয়ে থাকি। যদি কমন অনেকগুলো কোশ্চেন থাকে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। তো তোমাদের যে কোনো ধরনের সমস্যা থাকলে বা কোনো জিজ্ঞাসা করার থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো। সেখানে আমরা যত দ্রুত সম্ভব তার অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড সেখানে তোমাদের ক্লাসমেটও আছে, তোমরা তোমাদের পড়াশোনার ডিসকাশনও করতে পারো। তো যাই হোক, তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আজকের টপিকগুলো কী আসলে, যে পিসিএমে যাদেরকে খারাপ হয়ে গেছে আর কি, অর্থাৎ এইচএসসি এক্সামে পিসিএমে পরীক্ষাটা যাতে খারাপ হয়ে গেছে। তো একটা কথা বলে নিতে হয়, সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটা কিন্তু এইচএসসি ব্যাচ 25-এর জন্য করা। তো অন্য কোনো ব্যাচ যদি থাকো যাদের পরীক্ষাটা খারাপ হয়েছে মোটামুটি অ্যান্ড ওভারঅল প্রশ্ন কঠিন হতেছে, তাহলে তারাও দেখতে পারো। তো কিন্তু আমি বানাচ্ছি কিন্তু মূলত এইচএসসি 25-এর জন্য, ঠিক আছে। এরপরে বুয়েটের কত পার্সেন্ট লাগবে, ইঞ্জিনিয়ারিং যারা স্টুডেন্ট আসো তাদের জন্য বুয়েটের পার্সেন্টেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এইচএসসি মার্কের পিসিএমের পার্সেন্টেজ কিন্তু সেখানে লাগে। এরপরে সিকিউরিটির একটা বিষয় আছে অ্যান্ড সবথেকে কমন একটা কোয়েশ্চেন যেটা আমি চোখে দেখছি যে ইঞ্জিনিয়ারিং প্রেপ নিব নাকি সেটা ছেড়ে দিয়ে ভার্সিটি প্রিপারেশনে যাওয়া উচিত। তো চলো আমরা আজকে ভিডিওটা শর্টলি শেষ করে ট্রাই করি। তো প্রথম অংশে আমি কী করব, প্রথম অংশে আমি বলবো যে পিসিএমে আসলে কী কী থাকে। তো তোমাদের সবাই জানো যে পিসিএমের প্রত্যেকটার মধ্যে আবার কি দুটো করে পার্ট থাকে। এখন তোমার খারাপ হয়েছে কি, একটা পার্ট, আরেকটা পার্ট ভালো হয়েছে, অথবা খুবই ওর্স্ট কেস যদি চিন্তা করি তোমার একটা সাবজেক্টের 2টা পার্টি খারাপ হয়েছে, অ্যান্ড আরও যদি খারাপ চিন্তা করি তোমার 3টার মধ্যেই 2টা পার্টি খারাপ হয়েছে। আচ্ছা, তো খারাপ হয়েছে তুমি কীভাবে বুঝলা? কোশ্চেন কঠিন হয়েছে, তুমি সারা বছর পড়ছো বাট তোমার কমন আসে নাই। তো তোমার কি মনে হয় তুমি সারা বছর পড়ছো, তোমার কাছে কমন আসে নাই, তাহলে কি আরেকজনের কাছে কমন আসছে? একদমই না কিন্তু। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই বছর অর্থাৎ এসএসসি 25-এর ক্ষেত্রে তোমরা রেজাল্ট দেখলে রেজাল্টের দিকে তাকিয়ে দেখবা যে রেজাল্ট কিন্তু অনেক ড্রপ করছে, এ প্লাসের পরিমাণ অনেক ড্রপ করছে। তো শিওরলি আমার কাছে মনে হয় যে এইচএসসি 25 যেটা আছে এটারও রেজাল্ট অনেক ড্রপ করবে, অর্থাৎ এ প্লাসের পরিমাণ যেটা আছে ওটা অনেক কমে যাবে। ভুড়ি এ প্লাস যেটা ছিল ওটা কিন্তু থাকবে না। হ্যাঁ, আমার কাছে এটাই মনে হচ্ছে। তো তোমার পরীক্ষা আসলে কীরকম হয়েছে সেটা আসলে তুমি জানো, বাট হতাশ হওয়ার আসলেই কিছু নাই, কারণ তোমার মতো পরীক্ষা অনেকেই দিছে। তবে একটা কথা আছে যে তোমার 3টা সাবজেক্টের সবগুলোতে খারাপ এক্সাম দিছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বিকল্প ভাবতে হবে। বাট হঠাৎ ধরো যে 3টা সাবজেক্টেরই একটা করে পেপার খারাপ হয়ে গেছে, তোমার কিন্তু 2টা মিলে এ প্লাস কাউন্ট হবে, 2টা মিলে এ প্লাস কাউন্ট হবে, একটাতে কাউন্ট হবে না। অথবা ধরো তুমি একটা সাবজেক্টের 2টাই খারাপ দিছো, বাকি সব ভালো দিছো, তাতে তোমার একটা সাবজেক্টে এ প্লাস নিয়ে তোমার সন্দেহ লাগছে। যেমন ম্যাথ পরীক্ষা নাকি অনেক কঠিন হয়েছে, তো ম্যাথে তুমি এ পেয়ে যেতেছো, ধরো এ প্লাস পাইতেছো না, তাহলে কি তোমার প্রিপারেশন নেওয়া উচিত হবে? তো এইগুলো নিয়ে আমরা সামনের অংশে আলোচনা করব। এরপরে পিসিএম বাদ দিয়েও ইংলিশের একটা কথা আছে যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টের ক্ষেত্রে ইংলিশের কিন্তু প্রয়োজন হয়ে থাকে, সেটা অ্যাডমিশন হোক কিংবা অ্যাডমিশনের জন্য এলিজিবল হওয়ার জন্য হোক। ওকে, তো ইংলিশের ক্ষেত্রে আমি ন্যূনতম একটা জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে ইংলিশের জন্য এ পাইলেই হয়েছে, অর্থাৎ 4.00, অর্থাৎ 4 পাইলেও হয়েছে। আর যদি খুবই খারাপ হয়ে থাকে তাহলে ধরো এ মাইনাস, অর্থাৎ 3.5ও যদি পাও তাতেও কোনো সমস্যা নাই, যেটা আমি সামনের অংশে বলবো। তো ইংলিশের জন্য এটা পেলেও এনাফ, এর থেকে বেশি লাগবে না। ওকে, তো সবার প্রথমেই আমি তোমাদের সবথেকে হাইপ যে কোশ্চেনটা আছে, হ্যাঁ, সেটা আমি একটু অ্যান্সার করার ট্রাই করব আমার মতো করে, ঠিক আছে। তো বইটার আসলে কত পার্সেন্টে পিসিএম চাইতে পারে? ওকে, আমাদের পরীক্ষা দিয়েছিলাম আমরা 2024 সালে, অ্যান্ড 2024 সালে আমি যদি ভুল না করি সেখানে পিসিএমের মার্ক লাগছিল 89%, আমি যদি ভুল না করি, এখানে কিছু কম বেশি থাকতেই পারে। তো 89% মানে লোক মুখে শোনা অবস্থায় 89%কে আমরা ধরে নিতে পারতেছি। তো 24 ব্যাচের ক্ষেত্রে কী হয়েছিল? 24 ব্যাচের ক্ষেত্রে কিন্তু পিসিএমের মধ্যে শুধুমাত্র ফিজিক্সের পরীক্ষা হয়েছিল, অ্যান্ড কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে কিন্তু কোনো পরীক্ষাই হয়েছিল না, সেগুলো এসএসসি থেকে নেওয়া হয়েছিল। অর্থাৎ 24 ব্যাচের ক্ষেত্রে অনেক পরিমাণ নাম্বার
তুলতে পারছিল পোলাপান, অ্যান্ড এই কারণেই কাটমার্ক হয়ে গেছিলো 89%। মানে বুঝতে পারছো, এত পরিমাণে মানে মানুষ নিচ্ছে, এত পরিমাণে মানুষ নাম্বার পাইছে, তাও 89% হয়েছে। তাহলে এই যে এইচএসসি 25 যেটা আছে, এইচএসসি 25-এর কিন্তু কি ফুল এক্সাম হইতেছে, অ্যান্ড কি শর্ট সিলেবাস এক্সাম হইতেছে। ফুল এক্সাম হওয়ার কারণে নাম্বার কিন্তু অনেক কমবে, অ্যান্ড শর্ট সিলেবাস হওয়ার কারণে হালকা একটু বাড়বে। বাট তোমার একটু দেখতে পারবে এখানে কিন্তু অনেকটাই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হইতেছে। তো আমি মনে করি, হ্যাঁ আমি মনে করি, আচ্ছা বুয়েটের ক্ষেত্রে কিন্তু 90%-এর উপরে গেছে, এরকমও ইতিহাস আছে। কিন্তু তোমাদের এইচএসসি 25 ব্যাচের ক্ষেত্রে যদি আমি বলি যে আসলে বুয়েটের ক্ষেত্রে পার্সেন্টেজটা কত হবে, সেটা আমি বলবো যে 82 থেকে 85%-এর মধ্যেই হবে ইনশাল্লাহ। আচ্ছা এখানে একটা কথা বলি যে বুয়েটের পার্সেন্টেজ কিংবা অন্য যে কোনো কিছুই, এটা কিন্তু একদমই বলে দেওয়া সম্ভব না। এটা তুমি বুঝতেছই, আমি কি কোনো দিন বলতে পারবো যে কত পার্সেন্ট হবে? এটা কিন্তু আমাদের একটা ধারণা, এটা পারফেক্টলি মিলবে তার কোনো গ্যারান্টি নাই। বাট তুমি যদি 82 থেকে 85-এর মধ্যে হয়ে থাকো, আমার কাছে মনে হয় ইনশাল্লাহ এখানে কোনো সমস্যা হবে না, আশা করি। 82 থেকে 85% এর কম বেশি হতে পারে, বাট আমার কাছে মনে হয় এই মধ্যে যারা আসো তারা একদমই সেফ। তবে 82 থেকে নিচে, অর্থাৎ ধরো 82%-এর মাইনাস যারা আসো, তারাও কিন্তু যে হারিয়ে যাইতেছো এমন কিছু না, সেটা আমি সামনের অংশে একটু আলোচনা করবো। যে যাদের ধরো যে 80%-এর নিচে নাম্বার থাকার সম্ভাবনা, তারা কী করবা সেটা নিয়েও আমি আলোচনা করবো একটু 2 মিনিট পরে। ওকে, তো আমি আশা করি বুয়েটে কত পার্সেন্ট চাইতে পারে সেটার ডিরেক্ট অ্যান্সার দেওয়ার ট্রাই করছি, সেটা হচ্ছে 82 থেকে 85%। ওকে, সেটা কম বেশি ভ্যারি করবে তোমাদের মোট মার্কের উপর। তো এটা কমও হতে পারে, আবার একটু বেশিও হতে পারে, বাট 82 থেকে 85 ইনশাল্লাহ থাকবে। ওকে, এখন এরপরে তোমাদের সবচেয়ে বেশি কোশ্চেন যেটা হয়ে থাকে যে সিকিউরিটির ক্ষেত্রে আমরা পরীক্ষা দিতে পারবো কি না। তো সিকিউরিটির ক্ষেত্রে আগে আমি চুইটের ক্ষেত্রে বলবো, যেটা চুইটের ক্ষেত্রে আসলে কী লাগে, পিসিএমের যে টোটাল গ্রেড আছে ওইটার 14 পেতে হয়, অর্থাৎ 15-র মধ্যে। দেখো আমি শুরুতে বলছিলাম না, এই যে তোমার ধরো ফিজিক্সে কিংবা ম্যাথে তুমি এ পাইছো, বাকি দুইটা A+ পাইছো, তার মানে কি এখানে 5 পাইলা, এখানে 5 পাইলা, আর এখানে ধরো 4 পাইলা, তাহলে কত 14 পাইলা। 14 পাইলে কি দেখো চুইট এক্সাম দিতেই পারতেছো। তার মানে পিসিএমের মধ্যে যদি একটাই টোটালি তুমি A+ নাও পাও, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, অর্থাৎ 14 পাইলেই হবে। অ্যান্ড ইংলিশে গ্রেড 3.5-এর উপরে থাকলেই হবে, এবং কি 3.5 পেলেও হবে, কোনো সমস্যা হবে না, পরীক্ষা দিতে পারবা। এরপরে কুয়েটের ক্ষেত্রে যদি বলি, কুয়েটের ক্ষেত্রে টোটাল গ্রেড লাগে 18-20, অর্থাৎ পিসিএমই এর মধ্যে 18 পেলেই হয় 20-এর মধ্যে, ঠিক আছে। তো একটা কথা উল্লেখ্য আছে যে হ্যাঁ রুয়েট, আচ্ছা রুয়েটের ক্ষেত্রেও কি কুয়েটের মতোই হয়ে থাকে, অর্থাৎ কুয়েটের মতোই তাদের চাওয়া হয়ে থাকে। তো এখন কথা আছে যে এটা হচ্ছে তোমার আবেদন করার যোগ্যতা। ওকে, এটা হচ্ছে আবেদন করার যোগ্যতা। এখন আবেদন করার যোগ্যতা আর পরীক্ষা দেওয়ার আর জন্য যোগ্যতা কিন্তু একটু আলাদা, ঠিক আছে। এইটা যদি থাকে তুমি আবেদন করতে পারবা। এরপরে আবেদন করার পরে একটা মেরিট লিস্ট, একটা লিস্ট দিবে যে কারা কারা পরীক্ষা দিতে পারবে আর কি। তো কুয়েটের ক্ষেত্রে কিন্তু এই বছর যারা অ্যাপ্লাই করছিল সবাইকেই নিয়ে নিছিল, আমি যদি ভুল না করি সবাইকেই নিয়ে নিছিল, অর্থাৎ অ্যারাউন্ড 23-এর মতো অ্যাপ্লাই করছিল, সবাইকেই নেওয়া হয়েছিল। অ্যান্ড চুয়েট এবং রুয়েটের ক্ষেত্রে 24 ব্যাচের ক্ষেত্রে আমার যতদূর মনে আছে যে 81% প্লাস পেলেই হয়ে গেছিল। এটা কিন্তু কার জন্য? 24 ব্যাচের জন্য, 24 ব্যাচ। তাহলে 25 ব্যাচের ক্ষেত্রে কি এরকমই থাকবে? অবশ্যই না। 25 ব্যাচের ক্ষেত্রে তুমি বুঝতেছো, তাহলে মানে সিকিউরিটির 24 ব্যাচের ক্ষেত্রে 81 থেকে 82% ছিল, ঠিক আছে। তাহলে 25 ব্যাচের ক্ষেত্রে কি জিনিসটা আরও কমে আসবে। তার মানে বুঝতেছো এবার কিন্তু A+ না পেলেও তোমার পরীক্ষা দেওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ তোমাদের কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে, পরীক্ষা মোটামুটি সবার একটু খারাপ ভালো এইভাবে আসে। আমি বলতেছি না যে A+ না পেলেও, মানে যে 80%-এর নিচে গেলে মানে A+ না পেলেও পরীক্ষা দেওয়া যাবে, আমি একদম শিওর এটা বলতেছি না। বাট এটা কিন্তু 81%-এর নিচে আসবে, 81%-এর নিচে আসবে ইনশাল্লাহ। অ্যাটলিস্ট তোমার 24 ব্যাচের থেকে একটু মানে হালকা হবে এবার ক্রাইটেরিয়াটা ইনশাল্লাহ, এটা তোমরা আশা রাখতে পারো। তো এইগুলো যদি থাকে তোমার পরীক্ষা দিতে পারবা, অ্যান্ড পরীক্ষা দেওয়ার পরেও যদি মোট মার্ক থেকে নিবে। অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেমন কুয়েটের ক্ষেত্রে প্রথমে পরীক্ষা হয়েছিল, তো কুয়েটে সবগুলোকে নিয়ে নিয়েছিল, 23K পরীক্ষা দিতে দিয়েছিল। অ্যান্ড এখানেও কিন্তু মোটামুটি 24K এবং এখানেও মনে হয় 24K মতো পরীক্ষা দিতে দিয়েছিল। তো মোটামুটি আমরা দেখতে পারি কি যে
অ্যাডমিশনের ক্ষেত্রে মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে টোটাল পরীক্ষার্থী এরকমই 20 থেকে 25-এর মধ্যেই থাকে। তো হাইলি চান্স আছে যে যারা অ্যাপ্লাই করে সবাইকেই পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়ে থাকে। তো এখানে আসলে নাম্বারের পার্সেন্টেজ নিয়ে তোমাদের কোনো মাথা ঘামানোর দরকার নেই। অ্যান্ড বুয়েটের ক্ষেত্রে এইটাই আই থিঙ্ক এনাফ। ওকে, তো সিকিউরিটির ক্ষেত্রে কাট মার্কের পার্সেন্টেজ আমি এবার এইচএসসি 25-এর জন্য বলবো যে 80% প্লাস। 80% প্লাস যদি থাকে তাহলে ইনশাল্লাহ দিতে পারবো। অ্যান্ড কোনো ক্ষেত্রে সবাই দিয়ে দিতে পারে, কারণ এখানে 24K মতোই পরীক্ষা দেয় অ্যান্ড 24K থেকে 25K এরকমই আবেদন করে। ঠিক আছে, তো প্রেপ কিসের নিব আসলে? তো এটা একটা খুব কমন কোয়েশ্চেন। আমি অনেক মানে 4-5 জনের মুখ থেকে এই কোয়েশ্চেনটা পাইছি, আমার ইনবক্সেও পাইছি, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব নাকি ভার্সিটিতে শিফট করব। অনেকে ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে গেছে উদ্ভাস কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে এবং ভার্সিটিতে যাওয়ার চিন্তাভাবনা ভাবতেছো যে এক্সাম খারাপ হয়েছে তাদের ক্ষেত্রে। তো এক্সাম খারাপ আসলে তুমি বুঝবা কীভাবে, অ্যান্ড পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল কিনা সেটা তুমি বুঝবা কীভাবে, সেটা আমি আগের অংশে আলোচনা করছি আশা করি। যে তোমার এক পেপারে খারাপ হলে সমস্যা নেই, কিংবা একটা সাবজেক্টে খারাপ হলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন একটা কথা আছে যে এইচএসসি ক্ষেত্রে টোটাল জিপিএ যদি 4-এর থেকে কম থাকে, মানে 5-এর থেকে কম থাকে, তাহলে কি পরীক্ষা দেওয়া যাবে কি না? তো এখানে আমি একটা কথা বলতে চাই যে এইচএসসি 18 ব্যাচ যেটা ছিল বুয়েটে, সেখানে 4.6 পেয়েও বুয়েটে চান্স পাইছে। মানে বুঝতেছো, টোটাল জিপিএ 5-এর না পেয়েও পাইছে। এখন এইচএসসি 18 ক্ষেত্রে তোমার টোটাল A+ পাইছিল মনে হয় এই মানে অনেক কম, 16-17 হাজার, আমি যদি ভুল না করি। হ্যাঁ, ও মানে অনেক কম পাইছিল, অনেক কম A+ পাইছিল। তো কোশ্চেন যদি কঠিন হয়, কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড হয়, খাতা দেখা যদি স্ট্যান্ডার্ড হয়, তোমাদের ক্ষেত্রেও কিন্তু A+ অনেক কমে আসবে। এখন যেমন লাখের উপরে চলে যায়, তোমাদের সময় দেখা যাবে যে 40-50 হাজারের মতো A+ সে ঠিক আসতেছে। তো তখন কিন্তু জিপিএ 5-এর পরিমাণটা কমে আসবে। অ্যান্ড ধরো যে 50,000 মানুষ A+ পাইলো, 50,000ই তো আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছে না। বাংলাদেশের মানে পার্সপেক্টিভে যদি চিন্তা করো, সব থেকে বেশি প্রিপারেশন নেয় মানুষ হচ্ছে ভার্সিটির অ্যাটলিস্ট 40% মানুষ ভার্সিটি প্রিপারেশন নেয়। এরপরে হচ্ছে তোমার নেয় হচ্ছে মেডিকেল, অ্যান্ড সবার লাস্টলি আসে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন খুবই কম মানুষ নেয়, অ্যারাউন্ড 20 থেকে 22 হাজার মানুষ নেয়। অ্যান্ড এইচএসসি রেজাল্টের পরে সেটা কমে 10 থেকে 12 হাজারে হয়ে যায়। ঠিক আছে, তো তুমি কোনো চিন্তাই করো না, তোমার টোটাল জিপিএ কত থাকবে সেটা নিয়েও ভাবাভাবির কোনো দরকার নাই। এখন তুমি এক্সাম শেষ করবা। হ্যাঁ, তো এক্সাম শেষ করার পরে তুমি যে ট্র্যাকে যাচ্ছিলা সেই ট্র্যাকে আসো। অর্থাৎ আমার পরামর্শ থাকবে ইঞ্জিনিয়ারিংয়ে থাকো। তুমি তোমার পরীক্ষা যদি খুব খারাপ হয় অর্থাৎ 3 PCM-এর 3টাতে একদম A+ কিছু থাকবে না, সেক্ষেত্রে কিন্তু তোমার ভার্সিটিতে শিফট করা উচিত। আর তুমি যদি ধরো যে তোমার একটা পেপার খারাপ হয়েছে বা একটা সাবজেক্ট খারাপ হয়েছে বা 2টা সাবজেক্টের 2টা আলাদা পেপার খারাপ হয়েছে, বাট A+ আসতে পারে, বুঝে বললাম টোটাল জিপিএ 14 আসতে পারে 15-র মধ্যে, কিংবা নাম্বার 82 থেকে 85%-এর মধ্যে থাকবে, তাহলে কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিংয়ে থাকা উচিত। এখন যদি ইঞ্জিনিয়ারিংয়ে থাকলা বাট এইচএসসির পরে দেখলে কি তোমার কি ওই ক্রাইটেরিয়াটা ফিল করতে পারো নাই, অর্থাৎ পরীক্ষাগুলো দিতে পারবে না, সেক্ষেত্রে তোমার ভার্সিটি অপশন রাখতে হবে। তো তাও আমি বলবো কি ইঞ্জিনিয়ারিংয়েই থাকো। ভার্সিটির প্রিপারেশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং যদি প্রিপারেশন নাও, ভার্সিটির 80% প্রিপারেশন ডান আমার কাছে মনে হয়। ভার্সিটি 80% প্রিপারেশন ডান। আমার সময় আমি বড় ভাইদের কাছে শুনতাম যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি প্রিপারেশন নিতেই হয় না। তো এটা একটু ভুল কথা। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি প্রিপারেশন 80%ই ডান হয়ে থাকে। বাকি 20% কীভাবে হয়ে থাকে জানো? বাকি 20% হয়ে থাকে কিউবি সলভ। অবশ্যই সেটা ভার্সিটি কিউবি সলভ, অ্যান্ড সেটা অবশ্যই হবে কি উইথাউট ক্যালকুলেটর। ভার্সিটি কোশ্চেনগুলো সবসময় থিওরিটিক্যাল হয়ে থাকে। হ্যাঁ, যেটা তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সময় শিখবা, কারণ তোমাদের বুয়েট প্রিলিতেও তোমার থাকে। ইঞ্জিনিয়ারিং বুয়েট প্রিলির ক্ষেত্রেও এই থিওরি টাইপের থাকে, বিশেষ করে কেমিস্ট্রি অংশে। এরপরে ফিজিক্স অংশেও কিন্তু থিওরিটিক্যাল থাকে, আবার ছোটো ম্যাথমেটিক্যাল থাকে। সবথেকে প্যারা যেটা হয়ে থাকে ম্যাথমেটিক্যাল অংশে তোমার বুয়েটের ক্ষেত্রে কিন্তু কিংবা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির ক্ষেত্রে ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবা, বাট ভার্সিটির ক্ষেত্রে কিন্তু তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। সেক্ষেত্রে তোমার অবশ্যই উইথাউট ক্যালকুলেটর একটা ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা সলভ করে আসতে হবে।
ওকে, তো ওই পাশে এখন বর্তমানে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হলে দেয় না, তোমাদের আলাদা করে এটা কিনে নিতে হবে। অ্যান্ড প্রত্যেক সপ্তাহে উইকলি সাথে সাথে ওই চ্যাপ্টারের ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা হাতে হাতে আর কি ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করে যেতে পারলে খুব বেটার হয়। তাহলে কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও যেটা ছিল সেটাও হবে। অ্যান্ড যদি আল্লাহ না করো কোনো দুর্ঘটনা হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা এইচএসির পরে ভার্সিটিতে শিফট করতেই পারবা, কোনো সমস্যাই হবে না। আর যদি ক্রাইটেরিয়া ফিল করতে পারো তাহলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তবুও তুমি পাশাপাশি এই যেটা ভার্সিটি প্রিপারেশনের জন্য সেটা নিয়ে রাখবা। কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি নিয়ে যাও, তোমার ইঞ্জিনিয়ারিংয়ে মন মতো তোমার চান্স নাও হতে পারে। তো সেক্ষেত্রে তোমার ভার্সিটিকে একটা ব্যাকআপ হিসেবে রাখতেই হবে। তো সেক্ষেত্রে তোমার এটা খুবই হেল্পফুল হবে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটির সবগুলোই তুমি পেরে যাবা। তো উইথাউট ক্যালকুলেটার কোশ্চেন ব্যাংকটা যদি সলভ করো, তাহলে তোমার ভার্সিটির ইনশাল্লাহ সব প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের সব কিছু। আশা করি তোমাদের একটা ধারণা দিতে পারছি আমি যে তোমাদের আসলে বর্তমান সময়ে যে সমস্যাটা ফেস করতেছো সেগুলো নিয়ে। তো আমি যদি একটু ওভারঅল একটা সামারি করি যে পিসিএমএ খারাপ হয়ে গেছে, তাহলে তোমাদের আসলে চিন্তা করা উচিত না। কারণ তুমি কত পাবা তুমি হয়তো আন্দাজ করতে পারতেছো, বাট অ্যাকচুয়াল নাম্বার তুমি জানো না। এবং তোমার বন্ধুরা কিংবা তোমার সহপাঠীরা পড়ে দেশে তারা কীরকম করতেছে সেটা সম্পর্কে তুমি জানো না। বইয়ের কত পার্সেন্ট লাগবে এটা আসলে একদমই পারফেক্টলি বলা সম্ভব না, বাট আমি বললাম যে 82%-এর উপরে থাকলে আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ, 82 থেকে 85%। সিকিউরিটি এক্সাম দিতে পারবে কিনা তার একটা সব কিছু আমি দেখিয়ে দিছি। এই যে সিকিউরিটির ক্ষেত্রে ধরো সবাই মোটামুটি এক্সাম দিতে পারে, এখানে কোনো কঠিন হয় না। তবু গ্রেডটা 14-15 মধ্যে রাখার ট্রাই করবা, আর 20-এর মধ্যে 18 রাখার ট্রাই করবা। ইংলিশে 3.5+ পেলেই হবে, অর্থাৎ A- পেলেও হয়, তবে এ রাখার ট্রাই করো যদি মানে ইংলিশে দুর্বল হয়ে থাকো। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত কিনা, যারা ইঞ্জিনিয়ারিংয়ে ছিল অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত, যদি তোমার পিসিএমের 3টাই যদি খারাপ না হয়ে থাকে। আর যদি পিসিএমের ধরো অ্যাটলিস্ট একটা খারাপ হয়েছে, বাকি 2টা ভালো হয়েছে, বা 2টা খারাপ হয়েছে বাট তুমি মোটামুটি 10-A+ পাইতে পারো, তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে যাওয়া উচিত। কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মাধ্যমে তোমার ভার্সিটির একটা বিশাল অংশ কমপ্লিট হয়ে যাবে। আর তোমার লাস্টলি লাগবে কি, ভার্সিটির একটা কোশ্চেন ব্যাংক, আর সেটা হাতে ক্যালকুলেটর ছাড়া 2 মেয়া সলভ করা। তো তোমাদের জন্য এই ছিল আজকে। ইনশাল্লাহ তোমরা বুঝতে পারছো অ্যান্ড তোমাদের সমস্যাটা কিছুটা হলে আমি দূর করতে পারছি। তো বেস্ট অফ লাক তোমাদের। আমাদের টেলিগ্রাম গ্রুপটা আছে, সেখানে তোমরা জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা রেগুলারলি আমরা ভিডিও বলতেছি, আমরা হচ্ছে তোমাদের বিভিন্ন কোশ্চেন যেগুলো আছে ওগুলো হচ্ছে অ্যান্সার দেওয়ার ট্রাই করি। আমাদের তোমাদের এই চ্যানেলের ভাইয়া আছে 3-4 জন, ওনারাও অ্যান্সার করার ট্রাই করে। তো এইচএসসি কিংবা অ্যাডমিশন লাইফে নিয়ে যে কোনো ধরনের সমস্যা সেখানে জিজ্ঞাসা করতে পারো। অ্যান্ড টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো এই ছিল আজকের মতো। আসসালামু আলাইকুম।